হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রূপান্তর। এটি আলো চ্যাপ্টারের 18 নম্বর ভিডিও। এর আগে আলো চ্যাপ্টার থেকেই মোট 17টা ভিডিও আলো নামে যে প্লেলিস্টটা আমাদের রয়েছে সেখানে পরপর আপলোড করে দেওয়া হয়েছে। এছাড়াও ক্লাস 10-এর বাকি সমস্ত চ্যাপ্টার আমরা আলাদা আলাদা প্লেলিস্ট করে আপলোড করে দিয়েছি। তোমরা যে চ্যাপ্টারের ভিডিও চাও সেই নামে প্লেলিস্টে চলে যাও এবং ভিডিওগুলো দেখতে থাকো। তো আজকের এই লেকচারে আমরা বস্তুর বর্ণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোনো বস্তুর কালার কিসের উপরে নির্ভর করে এবং কোনো বস্তুকে কোন কালারের দেখাবে সেটা কোন বিষয়ের উপরে নির্ভর করে সেটাই আমরা এই লেকচারে আলোচনা করব। তো চলো শুরু করি বস্তুর বর্ণ। দেখো, এই যে একটা বস্তু, এই বস্তুটাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বস্তুটার কালার কি, তুমি বলে দেবে যে কমলা। আবার এই দিকটা তুমি দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে ইয়েলো বা হলুদ। আরেকটা বস্তু তুমি দেখো, এটা হচ্ছে নীল কিছু জায়গা। আরেকটা বস্তু দেখো, এটা হচ্ছে বেগুনি। আরেকটা বস্তু আমি দেখাবো, সেটা হচ্ছে সবুজ। তো এই যে এক একটা বস্তুর বর্ণ বা কালার এক এক রকম, সেটা কেন হয়েছে? এমন কোন জিনিসের উপর ভিত্তি করে বস্তুগুলোর কালার আলাদা আলাদা, সেটাই আমরা জানতে চাইছি। তো সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোনো বস্তুর বর্ণ বা কালার কি রকমের হবে সেটা নির্ভর করে বস্তুটা কোন বর্ণের আলোকে প্রতিফলিত করে অথবা কোন বর্ণের আলোকে প্রতিসৃত করে। একটা বস্তু যে বর্ণের আলোকে প্রতিফলিত করে বস্তুটাকে সেই বর্ণের বা সেই কালারের মনে হয়। অন্যভাবে যদি বলতে পারি যে একটা বস্তু ওর মধ্য দিয়ে যে বর্ণের আলোকে প্রতিসৃত হতে দেয় বস্তুটাকে সেই বর্ণ বা কালারের মনে হয়। এবার চলে আসি, এটা বুঝতে পারবে। এই যে বস্তুটাকে তোমরা হলুদ দেখছো, এর কারণ হচ্ছে এই বস্তুটার উপরে যখন সাদা আলো 7টি বর্ণ পড়ছে তখন এই বস্তুটা শুধুমাত্র হলুদ বর্ণটাকে প্রতিফলিত করছে, বাকি সমস্ত বর্ণকে শোষণ করে নিচ্ছে। যেহেতু এই বস্তুটা হলুদ বর্ণকে প্রতিফলিত করছে সেই জন্যই এই বস্তুটাকে হলুদ মনে হয়। এরপর এইদিকে চলে আসো, এই বস্তুটাকে দেখো কি মনে হচ্ছে? কমলা। তার কারণ হচ্ছে যে এই বস্তুটা শুধুমাত্র কমলা বর্ণের আলোকে প্রতিফলিত করে, বাকি সমস্ত বর্ণকে শোষণ করে নেয়। এই জন্যই এই বস্তুটাকে কমলা দেখায়। এবার আর একটা বস্তু নিই, এই যে দেখছো এই বস্তুটা কি বলতো? বেগুনি। বস্তুটার বর্ণ হচ্ছে বেগুনি বা ভায়োলেট। এর কারণ হচ্ছে যে এই বস্তুটা শুধুমাত্র বেগুনি বর্ণকে প্রতিফলিত করে, বাকি সমস্ত বর্ণকে শোষণ করে নেয়। বোঝা গেল? আর একটা দেখো, আমি বস্তু দেখাবো। এই যে বস্তুটা দেখতে পাচ্ছ জায়গা জায়গা, এটা কি আছে? নীল কালারে। তার মানে এই বস্তুটা নীল বর্ণের আলোক রশ্মিকে প্রতিফলিত করে এবং বাকি সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নেয়। এই জন্যই এই বস্তুটাকে নীল দেখায়। তাহলে এই ঘটনাগুলো থেকে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো, সেটা হচ্ছে একটা বস্তু যে বর্ণের আলোকে প্রতিফলিত করবে বস্তুটার বর্ণ সেই বর্ণ হবে, বস্তুটার কালার সেটাই হবে। এবার আর এক রকমের বস্তু হতে পারে। তো আমরা লিখতে শুরু করি। তাহলে কি বুঝলাম? যে একটা বস্তুর বর্ণ কি হবে সেটা কার উপরে নির্ভর করছে? বস্তুটা কোন বর্ণের আলোকে প্রতিফলিত করে বা কোন বর্ণের আলোকে প্রতিসৃত করে। চলো তাহলে কোনো বস্তুর বর্ণ বা কালার কি হবে
সেটা নির্ভর করে বস্তুটা কোন বর্ণের আলোকে প্রতিফলিত বা প্রতিসৃত করে। স্টার দিয়ে লিখব। কোন বস্তু যে বর্ণের আলোকে প্রতিফলিত করে বস্তুটাকে সেই বর্ণের মনে হয় বা সেই রঙের মনে হয়। কোন বস্তু যে বর্ণের আলোকে প্রতিফলিত বা প্রতিফলিত করে, যে বর্ণের আলোকে প্রতিসৃত বা প্রতিফলিত করে বস্তুটিকে সেই বর্ণের মনে হয়। বোঝা গেল? তাহলে একটা বস্তুকে হলুদ মনে হচ্ছে, তার মানে কি বস্তুটা শুধুমাত্র হলুদ বর্ণের আলোকে প্রতিফলিত করছে, বাকি সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নিচ্ছে। ক্লিয়ার হলো? যেমন উদাহরণ যদি দিই এখানে, যেমন কোন বস্তুকে হলুদ বর্ণের মনে হলে এর অর্থ হলো বস্তুটি শুধুমাত্র হলুদ বর্ণের আলোকে প্রতিফলিত করে এবং বাকি সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নেয়। তাহলে কি বললাম? কোন বস্তু যে বর্ণের আলোকে প্রতিফলিত করে বস্তুটিকে সেই বর্ণের বা সেই রঙের মনে হয়। আরে একটা দেখো, সেকেন্ড স্টার দিলাম। কোন বস্তু যে বর্ণের আলোকে প্রতিসৃত হতে দেয়, ধরো এটা একটা প্রতিসারক মাধ্যম, যেমন একটা কাঁচ। অনেক সময় তোমরা দেখবে লাল কাঁচ, হলুদ কাঁচ, তার মানেটা হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম যে বর্ণের আলোকে ওর মধ্য দিয়ে প্রতিসৃত হতে দেবে সেই বস্তুটাকে বা সেই মাধ্যমটাকে সেই রঙের মনে হবে। তাহলে আমরা বলতে পারি কোন স্বচ্ছ মানে কি? যার মধ্য দিয়ে আলো যেতে পারে। ঠিক আছে, যে স্বচ্ছ লিখেছি, স্বচ্ছ মানে যার মধ্য দিয়ে আলো যেতে পারে। কোন স্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে যে বর্ণের আলো প্রতিসৃত হতে পারে বস্তুটিকে সেই বর্ণের সেই রঙের মনে হয়। উদাহরণ যদি আমি দিই, যেমন একটি কাঁচকে লাল মনে হলে এর অর্থ হলো কাঁচটি শুধুমাত্র লাল বর্ণের আলোকে প্রতিসৃত হতে দেয়
প্রতিসৃত হতে দেয় এবং বাকি সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নেয়। বাকি সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নেয়। তাহলে আমাদের কাছে একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসলো যে একটা বস্তুকে কোন বর্ণের মনে হবে এবং কেন মনে হবে। তাহলে কোনো বস্তু যে বর্ণের আলোকে প্রতিফলিত করবে বস্তুটাকে সেই রঙের মনে হবে, অথবা একটা বস্তু যে বর্ণের আলোকে ওর মধ্য দিয়ে প্রতিসৃত হতে দেবে বস্তুটাকে সেই বর্ণের মনে হবে। এবার আমরা কিছু কোশ্চেন ধরে ধরে নিয়ে আসব এবং আলোচনা করব। বোঝা গেল? ঠিক আছে। তাহলে বস্তুর বর্ণ কিসের উপরে নির্ভর করছে? মেইনলি প্রতিফলন বা প্রতিসরণের উপরে নির্ভর করছে, যে বস্তুটা কোন বর্ণের। তাহলে বস্তুর নিজের কোনো বর্ণ বা কালার নেই, এটা আমরা কনক্লুশন বা একটা সিদ্ধান্তে আসতে পারি। এখান থেকে আমি একটা সিদ্ধান্ত নেব, মুছে দিচ্ছি। এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো বা কনক্লুশন। সেটা কি? যে বস্তুর নিজের কোনো বর্ণ বা রং নেই। বস্তু যে বর্ণের আলোকে প্রতিফলিত করবে বস্তুটাকে সেই বর্ণের মনে হবে। তোমার মাথায় হয়তো একটা সন্দেহ জাগলো যে এই বস্তুটাকে কমলা মনে হচ্ছে কেন? আমি বলছি এই বস্তুটার কোনো বর্ণ বা কালার নেই, এর কালার বলে কিছু নেই, বস্তুর বর্ণ বা কালার কোনো কিছু নেই, এর ধর্ম আছে। এ কোন বর্ণের আলোকে প্রতিফলিত করছে তার উপর নির্ভর করে বস্তুটাকে কোন বর্ণের মনে হয় সেটা আমরা বুঝতে পারছি। বোঝা গেল? তাহলে এই যে বস্তুটা আমরা কমলা দেখছি, এর কারণটা হলো বস্তুটা কমলা বর্ণের আলোকে প্রতিফলিত করছে, এই জন্যই কমলা দেখছি। তাহলে বস্তুর নিজস্ব কোনো বর্ণ বা রং নেই, বস্তুর নিজস্ব কোনো বর্ণ বা রং, কালার যেটাকে বলি আমরা, বর্ণ বা কালার নেই। কোনো বস্তু যে বর্ণের আলোকে প্রতিফলিত বা প্রতিসৃত করে বস্তুটিকে সেই রঙের বা কালার রঙের বলে মনে হয়, সিদ্ধান্তটা বোঝা গেল যে বস্তুর কোনো বর্ণ বা কালার হয় না। একটা বস্তু যে বর্ণের আলোকে প্রতিফলিত করবে বস্তুটাকে সেই বর্ণের মনে হবে, অথবা একটা বস্তু যে বর্ণের আলোকে ওর মধ্য দিয়ে প্রতিসৃত হতে দেবে বস্তুটাকে সেই বর্ণের মনে হবে। এর জন্য বস্তুর কোনো বর্ণ নেই, বস্তুর কোনো কালার নেই। বোঝা গেল? এবার আমরা ধরে ধরে আসবো। একটি লাল গোলাপকে লাল দেখায় কেন? চলো, একটি লাল গোলাপকে, প্রশ্ন বলতে পারো, একটি লাল গোলাপ, তোমরা সবাই গোলাপ ফুল দেখেছো লাল, একটি লাল গোলাপকে লাল দেখায় কেন? কোশ্চেন আসে, মাধ্যমিকে আসে, লাল গোলাপকে কেন লাল দেখায়? একটা গোলাপকে লাল দেখায় এর কারণ হচ্ছে যে গোলাপের উপর যদি সাদা আলো পড়ে, সাদা আলোতে কটা বর্ণ আছে? 7টা আছে, বেনি আসহ কলা, আগের লেকচারে আমরা বলেছি।
যে সেখানে বেগুনি আছে, নীল আছে, আকাশি আছে, সবুজ আছে, হলুদ আছে, কমলা আছে, লাল আছে। তাহলে একটা ধরো গোলাপ, এইটা হচ্ছে গোলাপটা, এই গোলাপের উপর সাদা পড়লো মানে কটা আলো পড়লো? মোট 7টা আলো পড়লো। এর মধ্যে গোলাপটা শুধুমাত্র লাল বর্ণের আলোটাকে প্রতিফলিত করে, এই জন্য গোলাপটাকে লাল মনে হয়। আর বাকি সমস্ত বর্ণগুলোকে কি করে? ও শোষণ করে নেয়। বোঝা গেল? তাহলে কি লিখবো? একটি গোলাপের উপর, একটি গোলাপের বা গোলাপ ফুলের উপর সাদা আলো, সূর্যের সাদা আলো, কটা আলো থাকে বলতো? বেনি আসহ কলা, মোট 7টা বর্ণ আছে সূর্যের সাদা আলোতে। তার মানে হচ্ছে যে একটি গোলাপ ফুলের উপর যদি এই বেগুনি, নীল, সাদা, সবুজ, হলুদ, কমলা, লাল যদি আলোগুলো পড়ে, তাহলে গোলাপটা লাল বাদে সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নেয়, শুধুমাত্র লাল বর্ণের আলোটাকে প্রতিফলিত করে, বাকি সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নেয়। তাহলে কি লিখলাম? একটি গোলাপ ফুলের উপর সূর্যের সাদা আলো পড়লে গোলাপটি শুধুমাত্র লাল বর্ণের আলোকে প্রতিফলিত করে এবং বাকি সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নেয়। এই জন্যই গোলাপ ফুলকে লাল দেখায়। বোঝা গেল? এখানে ধরো সাদা আলো আসলো, এইভাবে সাদা আলো আসলো, তাহলে সাদা আলোতে মোট কটা বর্ণ আছে? বেনি আসহ কলা, মানে 7টা আছে। এই 7টার মধ্যে শুধুমাত্র লাল আলোটা কি হলো? প্রতিফলিত হলো বস্তুটা থেকে বা গোলাপটা থেকে, এই জন্য গোলাপটাকে লাল মনে হচ্ছে। বাকি আলোগুলো শোষিত হয়ে গেল, তাই সেই বর্ণগুলো আমাদের চোখে আসলো না। এই লাল বর্ণটা প্রতিফলিত হয়ে যেহেতু আমাদের চোখে আসলো, তাই মনে হলো বস্তুটা লাল বা গোলাপটা লাল। ঠিক আছে, এবার হচ্ছে আরেকটা কোশ্চেন, যে গাছের পাতাকে তাহলে সবুজ কেন মনে হয়? তোমরা নিজেই উত্তর করতে পারবে। যে গাছের পাতার উপর যদি সূর্যের সাদা আলো পড়ে, মানে 7টা বর্ণের আলো পড়ে, তাহলে গাছের পাতা শুধুমাত্র সবুজ বর্ণের আলোটাকে প্রতিফলিত করে, বাকি সমস্ত আলোকে শোষণ করে নেয়। এই জন্যই গাছের পাতাকে সবুজ দেখায়। চলো লিখে দিই, তোমরা তো লিখবে না, না হলে। তাহলে আরেকটা কোশ্চেন, সব এগুলো মাধ্যমিকে পড়েছে। গাছের পাতাকে সবুজ মনে হয় কেন? সবুজ মনে হয় কেন? কেন গাছের পাতাকে সবুজ বা গ্রিন মনে হবে? তাহলে কি বলবো? যে গাছের পাতার উপর যদি সূর্যের সাদা আলো পড়ে, গাছের পাতার উপর সূর্যের সাদা আলো, মানে 7টি বর্ণ, সূর্যের সাদা আলো পড়লে পাতাগুলো শুধুমাত্র সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করে, শুধুমাত্র সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করে এবং বাকি
সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নেয় এই জন্য গাছের পাতাকে সবুজ মনে হয়। বোঝা গেল? তাহলে গাছের পাতা কেন সবুজ মনে হয়? একেবারে যে কোনো বস্তু যে বর্ণের আলোটাকে প্রতিফলিত করবে বস্তুটাকে সেই বর্ণের বা সেই রঙের মনে হবে। এখন গাছের পাতার উপর যদি 7টি বর্ণের আলো এসে পড়ে তাহলে দেখা যায় গাছের পাতা শুধুমাত্র সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করছে এবং বাকি সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নিচ্ছে। যেহেতু শুধুমাত্র সবুজ বর্ণের আলো প্রতিফলিত হচ্ছে সেই জন্যই গাছের পাতাকে সবুজ বলে মনে হয়। ঠিক আছে, হয়ে গেল। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে দাদা তাহলে কোনো বস্তুকে কালো কেন মনে হয়? এই যে তোমাকে যদি একটা বস্তু দেখাই যে বস্তুটা কালো, তাহলে মাথায় প্রশ্ন আসবে যে কালো কেন দেখায়? আমরা তো 7টা বর্ণ জানি এবং সেই 7টা বর্ণের মধ্যে তো কালো বর্ণ নেই, তাহলে এই বস্তুটাকে কালো দেখাচ্ছে কেন? হ্যাঁ, এরও কারণ আছে। কোনো বস্তুর উপর আলো পড়লে বস্তুটা যদি কোনো বর্ণের আলোকেই প্রতিফলিত হতে না দেয়, মানে সমস্ত আলোকে যদি শোষণ করে নেয়, তাহলে কোনো আলো প্রতিফলিত হবে না, তখন বস্তুটাকে কালো দেখাবে। ঠিক আছে, তাহলে কোনো বস্তুকে দেখো, কোনো বস্তুকে কালো দেখায় কেন? কালো দেখায় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো বস্তুকে কেন কালো দেখাবে? তাহলে কি বলবো? কোনো বস্তুর উপর আলো ফেলা হলে যদি বস্তুটি কোনো বর্ণের আলোকেই প্রতিফলিত না করে, অর্থাৎ পুরো আলোকেই যদি শোষণ করে নেয়, তাহলে বস্তুটাকে কালো দেখাবে। কোনো বস্তুর উপর আলো ফেলা হলে বস্তুটি যদি পুরো আলো রশ্মিকেই শোষণ করে নেয়, অর্থাৎ বস্তুটি যদি কোনো আলো প্রতিফলিত না করে তাহলে বস্তুটিকে কালো দেখাবে। তাহলেই বস্তুটাকে কালো দেখাবে। বোঝা গেল একটা বস্তুকে কালো কেন দেখাবে? যে একটা বস্তু ধরো, এই যে এই বস্তুটাই আমি নিলাম, এই বস্তুটার উপরে আলো পড়ছে, সেই আলোটা প্রতিফলিত হয়ে মানে এর উপরে সাদা আলো পড়লো, সাদা আলো মানে 7টা বর্ণের আলো এসে পড়লো, এর মধ্যে শুধুমাত্র কমলা বর্ণের আলোটা প্রতিফলিত হয়ে তোমার চোখে গেল, এই জন্য তুমি বস্তুটাকে কমলা বলে মনে করলে। এই দিকটা দেখো, এই বস্তুটাতে সাদা বর্ণের আলো পড়লো, মানে এই বস্তুটার উপর 7 রকমের আলো, 7টি বর্ণের আলো পড়লো এবং বস্তুটা থেকে শুধুমাত্র হলুদ বর্ণের আলো প্রতিফলিত হয়ে তোমার চোখে গেল, এই জন্য তুমি বস্তুটাকে হলুদ বলে মনে করলে। এখন এই যে দেখছো এই বস্তুটার উপরেও সেম লাইট পড়ছে, আমি এখানেই দাঁড়িয়ে আছি, যে লাইটগুলো ওই বস্তুগুলোর উপরে পড়লো এই বস্তুটার উপরেও সেম লাইট পড়ছে, কিন্তু এই বস্তুটার ধর্ম হচ্ছে যে এর উপরে যে আলোগুলো পড়ছে বস্তুটা সমস্ত শোষণ করে নিচ্ছে, কোনো আলোকে প্রতিফলন হতে দিচ্ছে না, মানে প্রতিফলিত হয়ে তোমার চোখে যাচ্ছে না, এই জন্য এটাকে কালো দেখাচ্ছে। বোঝা গেল? তাহলে কোনো বস্তুর উপর আপতিত আলোর পুরোটাই যদি শোষিত হয় তাহলে বস্তুটাকে কালো দেখাবে। হলো? বোঝা গেল? তাহলে এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে তোমার আরেকটা কোশ্চেন হতে পারে যে দাদা তাহলে কোনো বস্তুকে সাদা কেন দেখায়? সাদা তো কোনো ইউনিক কালার নয়, এক বর্ণী নয়, সাদা মানে তো 7টি বর্ণের মিশ্রণ,
তাই কি না? সাদা কালার মানে হচ্ছে 7টি কালারের মিশ্রণ। বেনিয়াসহ কলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টি বর্ণের আলো একসাথে মিশে গেলে সাদা উৎপন্ন হয়। তাহলে কোনো বস্তুকে সাদা দেখাচ্ছে, এর মানেটা কি? খুব সহজ। এর মানে যে কোনো বস্তু যদি 7টি বর্ণের আলোকেই প্রতিফলিত করে তাহলে বস্তুটাকে সাদা দেখাবে। বোঝা গেল? তাহলে কোনো বস্তুর উপর আপতিত আলোর মানে 7 বর্ণের আলোকেই যদি প্রতিফলিত করে তাহলে বস্তুটাকে সাদা দেখাবে। ঠিক আছে? তাহলে কোনো বস্তুকে কি শর্তে সাদা দেখাবে? খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে পড়বে। তাহলে কি বলবো? কোনো বস্তু যদি 7টি বর্ণের আলোকেই প্রতিফলিত করে তাহলে বস্তুটাকে সাদা দেখাবে। কোনো বস্তুর উপর আপতিত, কোনো বস্তুর উপর আপতিত 7টি বর্ণের আলোয় 7টি বর্ণের আলোয় যদি প্রতিফলিত হয়, যদি প্রতিফলিত হয় তাহলে বস্তুটিকে সাদা দেখাবে। বোঝা গেল? সাদা কেন দেখাবে? একটা বস্তু যদি সমস্ত বর্ণের আলোকে প্রতিফলন করে বা প্রতিফলিত হতে দেয় তাহলে বস্তুটাকে সাদা দেখাবে। আর একটা বস্তু যদি কোনো আলোকেই প্রতিফলিত হতে না দেয় তাহলে বস্তুটাকে কালো দেখাবে। তাহলে আমরা বুঝে গেলাম গোলাপকে কেন লাল দেখায়, গাছের পাতাকে কেন সবুজ দেখায়। ঠিক আছে? এগুলো দেখা গেল। তাহলে কোনো বস্তুকে হলুদ দেখানোর শর্ত কি? একটা বস্তুকে কি শর্তে হলুদ দেখাবে? যদি বস্তুটা শুধুমাত্র হলুদ বর্ণের আলোকে প্রতিফলিত করে তাহলে বস্তুটাকে হলুদ দেখাবে। তো ওটাও লিখে নিই, একটু জেনে নিই, সবই জানছি যখন। তাহলে কোনো বস্তুকে হলুদ মনে হওয়ার শর্ত কি? কোনো বস্তু কি শর্তে, এই সাদা তো করলাম, হলুদ দেখাবে? কোনো বস্তুর উপর উপর সাদা, সূর্যের সাদা আলো, সূর্যের সাদা আলো পড়লে বস্তুটি বস্তুটি যদি শুধুমাত্র শুধুমাত্র হলুদ বর্ণের আলোকে হলুদ বর্ণের আলোকে প্রতিফলিত করে প্রতিফলিত করে এবং সমস্ত বর্ণের আলোকে শোষণ এবং বাকি সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নেয় তাহলে বস্তুটিকে হলুদ দেখাবে। বোঝা গেল? তাহলে হলুদ কেন দেখাবে? একটা বস্তু যদি শুধুমাত্র হলুদ বর্ণের আলোকে প্রতিফলিত করে এবং বাকি সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নেয় তাহলে বস্তুটাকে হলুদ দেখাবে। হলো? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে লাল আলোয় আলোকিত
বা লাল আলো জ্বলছে, লাল আলো জ্বলছে এমন একটি ঘরে যদি সবুজ পাতাকে রাখা হয় তাহলে পাতাটিকে কি বর্ণের মনে হবে? খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বলছে লাল আলো জ্বলছে এমন একটি ঘর, ধরো এটা একটা ঘর, এই ঘরটাতে কি জ্বলছে? লাল আলো জ্বলছে, লাল আলো জ্বলছে, লাল আলো জ্বলছে ঘরটাতে। এখন এইখানে কি করা হলো? একটা পাতা, সবুজ পাতা রাখা হলো। তাহলে এই পাতাটাকে কি রঙের মনে হবে? দেখো, তাহলে আমরা জানি যে সবুজ পাতা মানে কি? পাতাটা শুধুমাত্র সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করে, বাকি সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নেয়। এখন ঘরটাতে লাল আলো জ্বলছে, শুধু লাল আলো জ্বলছে, তাহলে এই লাল আলো পাতাটার উপরে যাবে, লাল আলো পাতাটার উপরে গেল। এবার পাতাটার বৈশিষ্ট্য হচ্ছে যে ও সবুজ ছাড়া কাউকে প্রতিফলিত হতে দেবে না। তার মানে লাল আলো এসে পড়লে সব কি হয়ে গেল? শোষণ হয়ে গেল। ফলে কোনো আলো প্রতিফলিত হচ্ছে না পাতাটা থেকে, এই জন্য পাতাটাকে কালো দেখাবে। বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারবো? যে সবুজ পাতা শুধুমাত্র সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করে। এখন লাল আলো জ্বলছে এমন ঘরে সবুজ পাতা রাখা হলে পাতার উপর শুধুমাত্র লাল আলো এসে পড়বে এবং পাতা দ্বারা লাল আলোটা শোষিত হবে, কোনো আলো প্রতিফলিত হবে না। এই জন্য পাতাটিকে সবুজ নয়, কালো মনে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? যে সবুজ পাতা শুধুমাত্র সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করে এবং বাকি সমস্ত এবং লাল আলোকে শোষণ করে নেয়, মানে সবুজ ছাড়া সমস্ত আলোকেই শোষণ করে নেয়। তো আমি এখানে যেহেতু লালের ব্যাপার আছে তাই বললাম যে হ্যাঁ, লাল যে আছে তাকে শোষণ করে নেবে। তাহলে সবুজ পাতা শুধুমাত্র সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করে এবং লাল আলোকে শোষণ করে নেয়। তাই লাল আলোয় আলোকিত ঘরে সবুজ পাতা রাখা হলে পাতাটি কোনো বর্ণের আলোকেই প্রতিফলিত করবে না, কোনো বর্ণের আলোকেই প্রতিফলিত করবে না, কোনো বর্ণের আলোকেই প্রতিফলিত করবে না। ফলে পাতাটিকে কালো মনে হবে, বোঝা গেল? ফলে পাতাটিকে কালো মনে হবে, মাথায় যেন থাকে। ওকে, একইভাবে যদি কোশ্চেনটা এইরকম দিতাম, বলো এইরকম যদি একটা বলতাম যে একটা লাল গোলাপকে সবুজ আলো জ্বলছে এমন ঘরে যদি রাখা হয় তাহলে কি বর্ণের দেখাবে? দেখো, লাল গোলাপকে হলুদ আলোতে রাখা হলে কি
বর্ণের দেখাবে। বলো, একটা লাল গোলাপকে হলুদ আলোতে রাখা হলে কি বর্ণের দেখাবে? দেখো, আমরা জানি লাল গোলাপ শুধুমাত্র লাল বর্ণের আলোকে প্রতিফলিত করে, হলুদ বর্ণকে শোষণ করে নেয়। তাহলে গোলাপটা থেকে কোনো বর্ণের আলো প্রতিফলিত হবে না, ফলে গোলাপটা কালো দেখাবে। বাস, তাহলে লাল গোলাপ শুধুমাত্র লাল বর্ণের আলোকে প্রতিফলিত করে এবং বাকি সমস্ত, এবং বাকি আর বলবো না, এখানে হলুদটাই বলে দিচ্ছি, এবং হলুদ বর্ণের আলোকে শোষণ করে নেয়। হলুদ বর্ণের আলোকে কি করে? শোষণ করে নেয়। তাই লাল গোলাপকে হলুদ আলোতে রাখলে গোলাপটি থেকে কোনো আলো প্রতিফলিত হবে না, এই জন্য লাল গোলাপটিকে কালো দেখাবে। এই জন্য লাল গোলাপটিকে কি করবে? কালো বর্ণের দেখাবে। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু মাধ্যমিকে প্রত্যেকটি কোশ্চেন পড়েছে এবং তোমাদের জন্যও পড়তে পারে। চাকরি বাকরি পরীক্ষাতে কিন্তু এই ধরনের শর্তমূলক কোশ্চেন আসে। হলো? আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে, কোশ্চেনটা হচ্ছে একটি লাল কাঁচ ও একটি নীল কাঁচকে একসঙ্গে নিয়ে একটি লাল কাঁচ ও একটি নীল কাঁচকে একসঙ্গে ধরে সূর্যের দিকে তাকালে কাঁচগুলিকে কালো মনে হয় কেন? কি দেখো, একটি লাল কাঁচ ও একটি নীল কাঁচকে একসঙ্গে ধরে সূর্যের দিকে তাকালে কাঁচগুলোকে কালো মনে হয় কেন? ছবিটা আমি আঁকার চেষ্টা করছি। এই রকম ধরো, এইটা হলো একটা লাল কাঁচ, আর একটা কাঁচ আছে, একটু ফাঁকা রেখে আমি দেখাচ্ছি, সেটা লাল কাঁচ। এটা ছিল ধরো নীল কাঁচ, এটা হচ্ছে নীল কাঁচ। এদেরকে কোথায় দেখা হয়েছে? ধরো এরকম, আমি কি দেখাই বললো, কি দেখাই? হ্যাঁ, দুটো বস্তু ধরো নিয়ে নিলাম। এটা একটা বস্তু, এটা কাঁচ কিন্তু, হ্যাঁ কাঁচ, এটা একটা কাঁচ, লাল কাঁচ নিয়েছি। এরপরে কি করেছি, আর একটা কাঁচ এরকম করে নিয়েছি, নীল কাঁচ দিয়ে এরকম করে সূর্যের আলোর দিকে দেখছি।
তাহলে এই কাঁচ দুটোকে কি বর্ণের দেখাবে সেটা আমরা দেখতে চাইছি। তাহলে এই দিকে দেখো, যদি সূর্য এইখানে আছে, সূর্য আছে এখানে, তাহলে সূর্য থেকে কে আসছে বলো তো? এখানে সাদা আলো আসছে, সাদা আলো। তো সাদা আলো, সাদা আলোতে কে কে থাকে বলো তো? 7টি আলো আছে, 7টি বর্ণের আলো, 7টি বর্ণের আলো আছে এখানে। বেনিয়া শুভকলা, 7টি বর্ণের আলো আছে। তাহলে এইখানে 7টি বর্ণের আলো, লাল কাঁচে এসে 7টি বর্ণের আলো যেমনই পড়লো, লাল কি করলো? লাল করলো শুধুমাত্র লাল বর্ণের আলোটাকে ওর মধ্য দিয়ে যেতে দিল, বাকি সবাইকে শোষণ করে নিল। তাহলে এইখান থেকে যে বেরিয়ে আসছে, অন্য কলমে দেখাচ্ছি, এইখান থেকে দেখো এখান পর্যন্ত তো সাদা এসে পড়লো, কিন্তু বেরোলো যেটা, সে কে বেরোলো? শুধুমাত্র লাল পড়লো। তাহলে এটা লাল আলো, এটা লাল আলোটা, লাল আলোটা আসছে। দিয়ে লাল আলোটা কোথায় এসে পড়লো? দেখো নীল কাঁচের উপরে পড়ছে। এবার আমরা জানি নীল কাঁচ শুধুমাত্র নীল বর্ণের আলোকেই ওর মধ্য দিয়ে যেতে দেবে, বাকি যে কোনো বর্ণের আলোকে শোষণ করে নেবে। তাহলে নীল কাঁচের উপর লাল আলো পড়ছে, ও যেতে দেবে? যেতে দেবে না। ফলে এইখান দিয়ে কোনো আলো আর আসবে না। তো তুমি যদি এখানে চোখ রাখো, এখানে চোখ রেখেছো, তাহলে চোখে দেখবে যে কোনো আলো আসছে না। কোনো আলো আসছে না এর মানে বস্তুগুলোকে তুমি কালো দেখবে, বা কাঁচ দুটোকে কালো দেখবে। বোঝা গেল? তাহলে আমরা কি বলবো? যে প্রথমেই লিখবো যে কাঁচ দুটোকে কালো দেখাবে, একেবারে সহজ, কাঁচ দুটোকে কালো দেখাবে। দিয়ে কারণ বলবো, কালো দেখাবে কেন? কারণটা দেখো, কারণটা খুব স্পষ্ট। কারণ যে লাল কাঁচের উপরে সূর্যের সাদা আলো পড়লে লাল কাঁচ শুধুমাত্র লাল বর্ণের আলোকে ওর মধ্য দিয়ে প্রতিসৃত হতে দেয়। সূর্যের আলো, ওই ছবিটা তোমরা এঁকে নেবে, সূর্যের আলো লাল কাঁচের উপর, সূর্যের সাদা আলো বলি, সাদা আলো লাল কাঁচের উপর, লাল কাঁচের উপর আপতিত হলে লাল কাঁচ শুধুমাত্র লাল বর্ণের আলোকে ওর মধ্য দিয়ে প্রতিসৃত হতে দেয়, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত লাল আসছে। এই লালটা এখন এই লাল অর্থাৎ শুধুমাত্র লাল আলো লাল কাঁচের মধ্য দিয়ে গিয়ে নীল কাঁচে এসে আপতিত হয় এবং লাল আলোটি নীল কাঁচ দ্বারা শোষিত হয়, নীল কাঁচ দ্বারা শোষিত হয়। ফলে কোনো আলো চোখে পৌঁছায় না। এই জন্যই কাঁচগুলোকে কালো দেখায়, ঠিক আছে? তাহলে পরপর দুটো কাঁচকে যদি এইভাবে রেখে আমরা দেখি, তাহলে দুটো কাঁচকে কালো দেখাবে, তার কারণ কোনো আলোই আমাদের চোখে এসে পৌঁছাবে না। এবার এই লেকচারের আর একটা খুব ছোট্ট টপিক, সেটা আমরা এই লেকচারে জুড়ে দিচ্ছি। সেটা হলো আলোক তরঙ্গ জিনিসটা কি, এবং আলোক তরঙ্গের কিছু বৈশিষ্ট্য
আলোক তরঙ্গের দু একটা গাণিতিক ফর্মুলা আমরা প্রতিষ্ঠা করব এবং তারপরেই এই লেকচার আমরা শেষ করে দেব। প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আলোক তরঙ্গ জিনিসটা কি, আলোক তরঙ্গ কাকে বলে। তো আলোক তরঙ্গ, আলো সবসময় তরঙ্গের মতো আচরণ করে। আলো হলো এক ধরনের তরঙ্গ, এরকম করে আলো সবসময় এই করে যায়। আলো হলো এক ধরনের তরঙ্গ, একে আলোক তরঙ্গ বলা হয়। এই আলোর তরঙ্গ তত্ত্বের ধারণা দেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল 1865 সালে। আলোক তরঙ্গের তরঙ্গ তত্ত্বটা তিনি প্রতিষ্ঠা করেন। তো প্রথমে আমরা আলোক তরঙ্গ কি, যে আলো তরঙ্গের মতো আচরণ করে, একে আলোক তরঙ্গ বলা হয়। বিজ্ঞানী ম্যাক্সওয়েল 1865 সালে আলোক তরঙ্গের ধারণা দেন। এবার হচ্ছে যে আলোক তরঙ্গের কিছু বৈশিষ্ট্য জানতে হবে। আলো যেটা আমরা চোখে দেখছি সেটা সব সময় তরঙ্গের মতো আচরণ করে। তাহলে আলোক তরঙ্গের প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আলো হলো এক ধরনের তরঙ্গ। আরো যদি ভালোভাবে বলতে হয় তো আলো হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আন্ডারলাইন করো, খুবই ইম্পর্টেন্ট। চাকরি বাকরি পরীক্ষায় এমসিকিউ কতবার পড়েছে তুমি নিজেও মানে গণে শেষ করতে পারবে না। আলোক তরঙ্গ হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় কি সেটা তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে পরে অবশ্যই ডিটেলসে জানবে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে হচ্ছে একই সাথে তড়িৎ ক্ষেত্র থাকে এবং চুম্বক ক্ষেত্রও থাকে, এই জন্য একে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তো আলো হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আরেকটা, আলো হলো তির্যক তরঙ্গ। এই যে এই রকমের যদি কোনো তরঙ্গ থাকে, এইটা এই ধরনের তরঙ্গকে কি বলা হয়, তির্যক তরঙ্গ। তো আলো হলো এই ধরনের তরঙ্গ। দেখো আমি ছবিটা দেখিয়েছি, এইদিকে দুটো ক্ষেত্র, একটা তড়িৎ ক্ষেত্র ভেক্টর, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই কালোটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর এই যে ব্লুটা দেখিয়েছি এটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ আলোতে একই সাথে তড়িৎ ক্ষেত্রেও কম তরঙ্গ থাকে, চৌম্বক ক্ষেত্রেরও একটা তরঙ্গ থাকে, এই জন্যই আলোকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো হলো তির্যক তরঙ্গ, তার কারণে এই যে এরকম দেখো সাপের মতো করে যাচ্ছে, তাই এটা হলো তির্যক তরঙ্গ। তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে অবশ্যই 11-12 তোমরা অনেক ডিটেলসে পড়বে। তো এখানে এইটুকুই যথেষ্ট। তারপরে হচ্ছে যে শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ। আমরা দেখো বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে যে সূর্যের আলোটা আসছে সেখানে আলোর বেগ কত হয় জানো, 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার। তো শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ হলো c = 3 × 10⁸ মিটার/সেকেন্ড। মানে 1 সেকেন্ডে কত মিটার যায় জানো, 3 × 10⁸ মিটার। মানে এটা হচ্ছে 3 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, এত মিটার যায় আলো 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 3 কোটি মিটার যায় আলো 1 সেকেন্ডে। 3 কোটি মিটার যায়। তাহলে কিলোমিটারে যদি আমি কত করি তাহলে কত হবে, এটাকে দেখো 1 2 3 4, এই তিনটে শূন্য বাদ করে দিলেই আমি কিলোমিটার পেয়ে যাব। তাহলে 5টা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 3 লক্ষ কিলোমিটার। বোঝা গেল? তাহলে আলো 1 সেকেন্ডে কত দূর যায়, 3 লক্ষ কিলোমিটার দূর যায়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ কিলোমিটার দূর যায় 1 সেকেন্ডে। তাহলে আলোর বেগ কত হলো, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে, শূন্য বা বায়ু মাধ্যমে। যে কোনো মাধ্যমে কিন্তু একই বেগ থাকবে না। জলের ভিতরে সেই বেগটা থাকবে না, কাঁচের ভিতরে সেই বেগটা থাকবে না, কমে যাবে। শূন্য বা বায়ু মাধ্যমে আলোক তরঙ্গের বেগ সব থেকে বেশি হয় এবং যে কোনো মাধ্যমে শূন্য মাধ্যমের থেকে কম হবে। তারপরে আলোক তরঙ্গ যখন ধরো এরকম আছে, এই দিকটা ধরো বায়ু মাধ্যম, এদিকটা বায়ু মাধ্যম, এদিকে ধরো জল বা কিছু আছে জল, এদিকটা হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যম। আলোক তরঙ্গ যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রতিসৃত হয়
তখন আলোক তরঙ্গের বেগ পরিবর্তিত হয়, আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়, কিন্তু আলোক তরঙ্গের কম্পাঙ্ক পরিবর্তিত হয় না। কম্পাঙ্ক সর্বদাই অপরিবর্তিত থাকে। ধরো এই মাধ্যমে আলোক তরঙ্গের যা কম্পাঙ্ক ছিল এই মাধ্যমেও আলোক তরঙ্গটির কম্পাঙ্ক একই থাকবে, ঠিক আছে। কিন্তু কি হবে, বেগ পরিবর্তন হবে, এইখানে যা বেগ ছিল এইখানে থাকবে না, এইখানে যা তরঙ্গ দৈর্ঘ্য ছিল এইখানে থাকবে না। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি দেখো, এই যে একটা পূর্ণ তরঙ্গ এইখান থেকে এইখান পর্যন্ত এটাকে বলা হয় একটা পূর্ণ তরঙ্গ। এই যে দৈর্ঘ্যটা এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, এবং তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা, এটাকে কি বলা হয়, ল্যামডা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল? তাহলে যখন কোনো আলোক তরঙ্গ একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে প্রতিসৃত হয় তখন আলোক তরঙ্গটির বেগ পরিবর্তিত হয়, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়, কিন্তু কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি, এক সেকেন্ডে যে কয়টি তরঙ্গ উৎপন্ন হয় তাকে তার কম্পাঙ্ক বলা হয়। তো এই কম্পাঙ্কটা সর্বদাই অপরিবর্তিত থাকে। কম্পাঙ্ক কি হয়, সর্বদাই অপরিবর্তিত থাকে। তাহলে কি লিখেছি, আলোক যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিসৃত হয় তখন আলোক তরঙ্গের গতিবেগ ও তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়, কিন্তু আলোক তরঙ্গের কম্পাঙ্ক সর্বদাই অপরিবর্তিত থাকে। আলোক তরঙ্গের কম্পাঙ্কটা সর্বদা অপরিবর্তিত থাকবে। তারপরে হচ্ছে কোনো মাধ্যমে, ধরো এই মাধ্যমে আলোর বেগ ধরো ভি, বা শূন্য মাধ্যম হলে সি, কোন মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্ক এন হলে আলোক তরঙ্গের গতিবেগ হবে ভি সমান এন ল্যামডা। যে কোনো মাধ্যমে আলোক তরঙ্গের কম্পাঙ্ক যদি এন এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে ওই মাধ্যমটাতে আলোর বেগ হবে ভি সমান এন ল্যামডা। বোঝা গেল? আরেকবার বলে দিই, দেখো এইটা ধরো একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এই মাধ্যমে ধরো আলোর কম্পাঙ্কটা হচ্ছে এন, যেটা অপরিবর্তিত থাকে সমস্ত মাধ্যমে, এই মাধ্যম থেকে এই মাধ্যমে গেলেও একই থাকবে, এবং তরঙ্গ দৈর্ঘ্য ধরো ল্যামডা, ল্যামডা, তাহলে এই মাধ্যমে আলোর বেগ কত হবে, ভি সমান হবে এন ইন্টু ল্যামডা। ওটাই লিখেছি, দেখো দেখো যে কোন মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমান ল্যামডা এবং কম্পাঙ্ক সমান এন হলে আলোক তরঙ্গের গতিবেগ হবে ভি সমান এন ল্যামডা। এইটা গেল আলোক তরঙ্গের কয়েকটা বৈশিষ্ট্য। এগুলো থেকে কিন্তু বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় প্রশ্ন পড়ে, মাধ্যমিকে তো পড়ে, মাধ্যমিকের কথা আমি ছেড়ে দিচ্ছি, বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষাতেও পড়ে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে আমরা লিখব। মুছে দিচ্ছি এখানটা। তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে, তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটা কি? দেখো আমরা শিখেছি মিউ সমান কি শিখেছি বলতো, সি বাই ভি, মানে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমটাতে আলোর বেগ। আমরা জানি কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ সমান শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এই মাধ্যমে আলোর বেগটাকে আমি ধরলাম ভি, আর এই মাধ্যমে ধরো এই মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমেতে আমরা সি দ্বারা লিখি। তাহলে এই রকম ছবিটা আমরা এরকম করতে পারি, এদিকটা হচ্ছে শূন্য মাধ্যম, এই দিকটা হচ্ছে অন্য মাধ্যম,
ওটা শূন্য, এটা হচ্ছে অন্য কোনো একটা মাধ্যম। তাহলে এইখানটাতে ধরো শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা জিরো, শূন্যটাকে ল্যামডা জিরো বলছি, এবং কম্পাঙ্ক যদি এখানে এন হয় তাহলে এখানেও এন হবে। কেন বলো তো? আমরা একটু আগে শিখলাম যে আলোক তরঙ্গের কম্পাঙ্ক সব মাধ্যমে অপরিবর্তিত থাকে। তাহলে এইখানে যদি কম্পাঙ্ক এন ছিল তাহলে এখানেও এন আছে। কিন্তু দেখো শূন্য মাধ্যমে যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জিরো হয়, এইখানে কিন্তু ল্যামডা জিরো হবে না, অন্য কিছু হবে, সেটা আমি ধরে নিলাম ল্যামডা ধরে নিলাম। ওকে, তাহলে আমরা এখানে লিখব, মনে করি শূন্য মাধ্যমে আলোক তরঙ্গের শূন্য মাধ্যমে আলোক তরঙ্গের বেগ, আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সমান ল্যামডা জিরো এবং কম্পাঙ্ক সমান এন হলে শূন্য মাধ্যমে আলোর বেগ সি সমান কত হবে? এন ল্যামডা জিরো। এটা একটা দেখো, তাই না? তাহলে এইখান থেকে আমরা কি পেয়েছি? এখান থেকে পেয়েছি মিউ সমান সি বাই ভি। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে নাম রাখো 1 নম্বর। আচ্ছা, আবার অন্য মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমান ল্যামডা এবং কম্পাঙ্ক তো এনই থাকবে, কম্পাঙ্ক সমান এন হলে ওই মাধ্যমটিতে আলোক তরঙ্গের বেগ ভি সমান কত হবে? এন ইন্টু ল্যামডা, তাই কিনা? দেখো এন ইন্টু ল্যামডা। এখন 1 নম্বর থেকে পাই, এখন 1 নম্বর, ওই যে 1 নম্বর সমীকরণ মিউ সমান সি বাই ভি, সমীকরণ থেকে পাই কি পাই বলো তো? মিউ সমান সি বাই ভি। তাহলে মিউ সমান কি হবে? সি এর জায়গায় দেখো এন ল্যামডা জিরো, ভি এর জায়গায় এন ল্যামডা, দেখো এন এন ক্যান্সেল। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি বলো তো? মিউ সমান ল্যামডা জিরো ডিভাইডেড বাই ল্যামডা, মিউ সমান ল্যামডা জিরো ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখানে কি দাঁড়ালো বলো তো? তাহলে কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই ওই মাধ্যমটিতে আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে অর্থাৎ কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বোঝা গেল? তাহলে আমরা কি দেখতে পেলাম? খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মাথায় রাখতে হবে। এইখান থেকে কিন্তু অঙ্ক পড়বে, অবশ্যই অঙ্ক পড়বে। এখান থেকে কি ধরনের অঙ্ক পড়বে একটা আমি করে দিচ্ছি। শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে একটি আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য
4000 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম বলে ওটাকে, 4000 অ্যাংস্ট্রম হলে কাঁচ মাধ্যমে আলোক তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আলোক, ব্র্যাকেটে লিখো কাঁচের প্রতিসরাঙ্ক হলো 9/4। কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে আমরা কি জানি বলো তো? আমরা জানি মিউ সমান ল্যামডা 0 ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে ল্যামডা 0টা কি বলতো? শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো শূন্য মাধ্যমে একটি আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম, তাহলে 4000 অ্যাংস্ট্রম দেওয়া আছে, এবং মিউ দেওয়া আছে, মিউ সমান মাধ্যমটির প্রতিসরাঙ্ক, দেখো দেওয়া আছে ব্র্যাকেটে দেওয়া আছে কত? 9/4। মাধ্যমটির প্রতিসরাঙ্ক হলো 9/4। তাহলে ওই মাধ্যমে ল্যামডা সমান কি? ল্যামডা সমান কত এটা বার করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9/4 সমান এটা কত? 4000 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ল্যামডাটাকে এই দিকে নিয়ে আসছি, তাহলে ল্যামডা সমান হলো 4/9 ইন্টু 4000 অ্যাংস্ট্রম হলো। তাহলে কত আসছে? 4 4 16, 16/9 ইন্টু 4000 অ্যাংস্ট্রম, এটাই হয়ে গেল উত্তর। তাহলে ওই মাধ্যমে আলোক তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এটা তোমরা কাটাকুটি করে দেখবে কত আসছে, তাহলে বুঝতে পারবে। এই 4 4/9 ইন্টু 4/9 ইন্টু এত, ঠিক আছে, সরি 4 4/9 ইন্টু 4000 অ্যাংস্ট্রম। তাহলে এটা যে যত আসবে অতএব দিয়ে লিখবে, অতএব মাধ্যমটিতে আলোক তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য হবে এত অ্যাংস্ট্রম। ক্লিয়ার হলো? আর একটা জিনিস, কচি এর সূত্র, একটা জিনিস কচি মুছে দিলাম, বিজ্ঞানী কচি এর সূত্র, কচির সূত্র, বিজ্ঞানী কচি এর সূত্র, সেটা কি ভালো করে বুঝতে হবে। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কোনো মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটা কিভাবে পরিবর্তিত হয় সেটা বিজ্ঞানী কচি সর্বপ্রথম বলেছিলেন এবং একটা সূত্র দিয়েছেন। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে মিউ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে সেটা সম্পর্কে বিজ্ঞানী কচি একটি সূত্র দিয়েছেন। সূত্রটি হলো মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে a ও b হলো ধ্রুবক, a ও b হলো ধ্রুবক। এইটাই হলো কচির সূত্র। যে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয় তাহলে
ওই মাধ্যমটির প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার উপর কিভাবে নির্ভর করে, মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে a এবং b হলো ধ্রুবক। তোমাদের এর থেকে বেশি জানার প্রয়োজন নেই, সূত্রটা এই পর্যন্ত একটু মনে রাখবে শুধুমাত্র। এবার হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসরাঙ্কের পরিবর্তনের লেখচিত্র। তাহলে আমরা কি দেখতে পেলাম, মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এটা তো। তাহলে এইখানে আমরা এটাকে এইদিকে হচ্ছে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, এইদিকে হচ্ছে মিউ তরঙ্গ দৈর্ঘ্য, মিউ এইদিকে হচ্ছে প্রতিসরাঙ্ক মিউ। তাহলে লেখচিত্রটা মোটামুটি এইরকম। এটাই হলো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসরাঙ্ক কিভাবে পরিবর্তিত হয় সেই সম্পর্কে লেখচিত্র। এইটা গেল কচির সূত্র, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, তাও তোমরা সেই মতো প্র্যাকটিস করো। এবং এই যে ভিডিও লেকচারটা তোমরা দেখছো, এই লেকচারগুলোর যদি একেবারে চকচকে হ্যান্ড রিটেন নোট নিতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই লেকচারেরই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে সরাসরি যুক্ত হয়ে যাও এবং এই চকচকে হ্যান্ড রিটেন নোটগুলো সংগ্রহ করো।